আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আমি এখন যে ক্লাসটা নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো ক্লাস 9-এর বা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের জ্যামিতি চ্যাপ্টার কোনটি? অষ্টম অধ্যায়ের বৃত্ত। এই অষ্টম অধ্যায়ের বৃত্ত টপিকসের এমসিকিউ সমাধান নিয়ে আজকে যে ক্লাসটি করবো সেটা হচ্ছে এমসিকিউ সমাধান। তো কি এমসিকিউ সমাধানটা করবো কি বোর্ড কোশ্চেন, অনলি বোর্ড কোশ্চেন। তোমরা খেয়াল করবে বোর্ড কোশ্চেনগুলো যদি ভালো করে সলভ করা যায় তাহলে কিন্তু 95 বা 90% কোর্স কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে যায়। এই জন্য আমি শুধু বোর্ডটাই করাবো। সেটা কত সাল? 2020 সালে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছে, যে এমসিকিউগুলো আসছে, সেই এমসিকিউগুলোর এখন সমাধান আমি তোমাদের সামনে বুঝিয়ে দেওয়ার, আমার সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো যাওয়া যাক, ক্লাস শুরু করে দিই। এক নম্বর যে এটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, এখানে কিন্তু আমি একটা বিভিন্ন বোর্ডের মানে এমসিকিউ একটা নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। নইলে আমি জানবো কিভাবে যে কোন টিকগুলো পড়েছে, তাই না? তো খেয়াল করো, এখানে বরিশাল বোর্ড 20 সালে টিক পড়েছে একটি। এখানে চিত্র আছে, সরি চিত্রটা ভালো করে আঁকায়, হাত দিয়ে আঁকালে যেমন হয় আর কি। এটা একটি বৃত্ত আঁকলাম। এখানে এরকমই চিত্র একটা দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এ বি ও সি, এই যে, তাই না? এখানে বলছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ওসি 3 সেন্টিমিটার, ওসি 3 সেন্টিমিটার এবং এবি 8 সেন্টিমিটার। এবি হচ্ছে কি, এখানে এই যে এবিটা আছে এটা হচ্ছে কত? 8 সেন্টিমিটার। বৃত্তটির ব্যাসার্ধ কত? তাহলে এই ব্যাসার্ধটি কত এটি আমাদের বের করতে হবে। তো খেয়াল করো, যেহেতু তোমরা জানো কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়গা কি করে? সমাদ্বিখণ্ডিত করে। তো এরা অঙ্কিত যেহেতু লম্ব, এই জায়গাকে অবশ্যই কি করবে? সমাদ্বিখণ্ডিত করবে। তাহলে পুরোটা যদি 8 হয় তাহলে এইটুকু কত? 4। তাহলে 3 4 অতিভুজ কত? 5। এটা কিন্তু আমাদের মুখস্থ। কারো মুখস্থ? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এগুলো এটা মুখস্থ রাখতেই হয়। 3 4 5 5 12 13 6 8 10, এরকম কিন্তু আরো অনেক আছে, তাই না? আরো অনেক আছে যেগুলো অত মুখস্থ রাখার দরকার নেই, 3টা মুখস্থ রাখলে কিন্তু হয়। কারণ দেখো খেয়াল করো, এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে লম্ব আছে ভূমি আছে, বের করতে হবে কি? অতিভুজ। তো অতিভুজ বের করার নিয়মটা কি? এবার খেয়াল করো, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কি হবে? 9 প্লাস 16, তাহলে হবে 25, এবার গুণ করলে কত হবে? 5। হয়েছে, সেটি তো বের করতে বলছে, তাই না? এবার নেক্সট যে টিকের কথা বলছে সেটি আবার দেখি। সেটি আমরা এখানে লিখব 2 নাম্বার। এটা বরিশাল বোর্ড 20 সাল হয়ে গেল। এবার যেটি দেখব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 20। দিনাজপুর বোর্ড 20 সালে পড়েছে। কি পড়েছে? বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব। ঠিক আগেরটা যেটা করলাম সেটা বলছে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব। ফাইভ সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হচ্ছে কত? 3। ওই বৃত্তের জায়ের দৈর্ঘ্য কত? এই বৃত্তের জায়ের দৈর্ঘ্য কত? একটু আগে কিন্তু আমরা করলাম 3 5, এটা অবশ্যই কি হবে? 4। তাহলে জ্যা মানে কি? পুরোটাই না? তাহলে এটুকু যদি 4 হয়, এটুকু কত? 4। তার উত্তর কত হবে? এই দুটো যোগ করলে কত হয়? 8, তাই না? এখন ভেরি ইজি। তো এটা কিভাবে বের করলাম? ওই তো একইভাবে। এটা মনে করে বের করতে পারছি না, তাহলে কিভাবে বের করতে হবে? রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে কি হবে? রুট ওভার 25 মাইনাস 9 মাইনাস 16, তাহলে করলে কত হয়? 4। এখান থেকে এটুকু যদি 4 হয়, এটুকু 4, তাহলে 4 আর 4 যোগ করলে কত হয়? 8, তাই না? এখানে কিন্তু আমার ডিটেলস অত আমার জানার দরকার নেই। ঠিক যেটা আমার দরকার, যেটা জানলে আমি এমসিকিউটা করতে পারবো, ঠিক সেটুকু জানলেই হবে। 3 নম্বরে বলেছে, এখানে যে বলছে 3 নম্বর সিলেট বোর্ড 20। সিলেট বোর্ড 20 সালে পড়েছে।
সেটা হচ্ছে কি, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ, বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। আর একটা ঠিক পরে, বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ। এই দুইটা টিক মানে এমসিকিউ ঠিক কোনভাবে আসে এবং কোনভাবে পড়ে সেটা আমি একেবারেই তোমাদেরকে বলে দিচ্ছি। এই প্রথমটি বলেছে সিলেট বোর্ড 20 সালে, কিন্তু দ্বিতীয়টি কিন্তু দেখবে কোনো না কোনো বোর্ডে বা সালে এটা পড়েছে। তো খেয়াল করো, উপচাপ আর অধিচাপ, এখানে চাপ বলছো কয়টা, দুইটা। এক বৃত্তের চাপ দুই ধরনের হয়, তোমরা হয়তো জানো, যদি না জেনে থাকো আজকে জেনে নাও। উপচাপ আর হচ্ছে অধিচাপ, এই দুইটা চাপ। তো উপচাপ আর অধিচাপটা কি এটাও কিন্তু জানতে হবে। সেটা হচ্ছে একটি বৃত্ত, তাই না? এই বৃত্তের একটা বিন্দু নিলাম আর একটা বিন্দু নিলাম, তাহলে এখান থেকে এটা একটা কি খণ্ডিত অংশ, যদি এটিকে আমি কেটে আনি তাহলে কিরকম হবে, ঠিক এরকম হবে, এই যে, তাই না? এটা কিন্তু একটি বৃত্ত, আমি এখান থেকে কেটে নিচে লিখলাম। তাহলে এই যে বড় যে চাপ, এটাও কিন্তু একটা চাপ। এই বড় চাপটার নাম হচ্ছে অধিচাপ। কি বললাম? এই বড়টার নাম হচ্ছে অধিচাপ আর ছোটটার নাম হচ্ছে উপচাপ, রাইট? তো এই চাপ এর ভিতরে যে কোণ উৎপন্ন করবে, ভিতরে যে কোনো জায়গায় যে কোণ উৎপন্ন করবে সেই কোণটি কি হবে, এবং কোণ ভেদে কোণ আমরা কি কি জানি, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, তাই না? সরল কোণ, সন্নিহিত কোণ, এগুলো বহু প্রকারের কোণ আছে, কিন্তু আমার এখানে অপশনে তো অত কিছু থাকবে না। শুধু এটাই মনে রাখবে যে এই চাপ এই বৃত্তের যে কোনো জায়গায় যে কোণ উৎপন্ন করবে, এই যে কোণ উৎপন্ন করছে এটি অবশ্যই কি সূক্ষ্মকোণ। এটি অবশ্যই কি কোণ, সূক্ষ্মকোণ। এটি অবশ্যই সূক্ষ্মকোণ। এবার যদি উপচাপে অন্তর্লিখিত কোণ বলে, ঠিক একইভাবে এরকম করে কিন্তু যে কোনো একটা বিন্দুতে আমি কি আঁকাতে পারি, কোণ আঁকাতে পারি। তাহলে এই যে কোণটি হয়েছে এটি নিঃসন্দেহে অবভিয়াসলি তোমরা দেখতে পারছো এটি কি হবে, অবশ্যই স্থূলকোণ। তো সূক্ষ্মকোণ এটা হচ্ছে স্থূলকোণ। তাহলে কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ কি হবে, সূক্ষ্মকোণ। একটু একটা জিনিস খেয়াল রাখবে, উপ মানে ছোট, অধি আর একটু বড়। তাহলে অধি যখন বলছি চাপটা অবশ্যই বড়, তাহলে কোণটা কি হবে, ছোট। উপ যখন বলছি চাপটি কি খুবই ছোট, কিন্তু কোণ যখন হবে কোণটি হবে বড়। ঠিক নামের বিপরীত, উপ ছোট হবে বড়, অধি বড় হবে ছোট। কি হবে, ওর যে ভিতরে যে অন্তর্লিখিত কোণ সেই কোণটির কথা বলা হয়েছে, তাই না? তাহলে উপচাপে অধিচাপে যে কোণ তৈরি হয় সেটি কিন্তু একটা ধোঁয়াশা কেটে গেল। এবার লাস্ট এই টপিক্সের লাস্ট যে কথাটি বলতে হয়, সূক্ষ্মকোণ কাকে বলে? আমি যদি সূক্ষ্মকোণে চিনতে না পারি তাহলে তো হবে না। 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট কোণকে বলা হয় সূক্ষ্মকোণ। আর স্থূলকোণ কাকে বলে? এটি কিন্তু স্থূলকোণ, আমি লিখিনি অবশ্য, তারপরেও কিন্তু তোমাদেরকে এটা জেনে নিতে হবে, এটি হবে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, সেই কোণকে বলা হয় স্থূলকোণ। মানে 180 ডিগ্রি উপরে গেলে তো আবার প্রবৃদ্ধ কোণ হয়ে যাবে, তাই না? 180 ডিগ্রি থেকে বড় আর 360 থেকে ছোট হলে কি হয়, প্রবৃদ্ধ কোণ, বেশি কোণ। তো খেয়াল করো, তার সিলেট বোর্ড 20 সংশ্লিষ্ট টিকটি করে ফেললাম, এমসিকিউ করে ফেললাম। এবার যে এমসিকিউটি আসছে সেটি হচ্ছে, আমি বলছি সিলেট বোর্ড এটিও সিলেট বোর্ড 20 সালে পড়েছে, এটিও সিলেট বোর্ড 20 সালে পড়েছে, এটিও সিলেট বোর্ড 20 সালে পড়েছে। আমি এখানে বৃত্তের কথা বলছে, বৃত্তটি আঁকাই, এখানে কেন্দ্র আছে ও, আর এখান থেকে এটা যা এখানে আছে বিডি, ঠিক যেভাবে আছে আমি সেটা দেখে দেখে আঁকাচ্ছি, তাই না? একটি চতুর্ভুজ হবে সম্ভবত, যেটার কর্ণ আছে এসি আর বিডি। তো এসি আর বিডি ই বিন্দুতে ছেদ করেছে। এবার চতুর্ভুজটা আঁকায় ফেলতে আমার কি করতে হবে, শীর্ষবিন্দুগুলো এরকম করে যোগ করতে হয়। এইখানে বলছে কোণ বি ও সি প্লাস কোণ এ ও ডি ইকুয়াল টু কত, এইটা এখন বের করতে হবে। বি ও সি
ডট ডট দেই বিওসি প্লাস এওডি, তাহলে এখান থেকে এ ও ডি এরকম আঁকলাম, তাই না? আমি কিন্তু ডট ডট দিয়েছি, কিন্তু আমি তো দাগ দিয়েও দিতে পারতাম, পারতাম না? অবশ্যই পারতাম। এবার একটুখানি খেয়াল করতে হবে, এখানে যে সমকোণ, এটা মনে করো ইসিডি একটি ত্রিভুজ, ইসিডি একটি ত্রিভুজ, তাই না? এই ত্রিভুজের এটা কিন্তু একটা জ্যামিতি প্রমাণ, এটা তোমাদের বইতে সম্ভবত 8.1-এর 8.1 হ্যাঁ অবশ্যই 8.1 কি 2 একটা জ্যামিতি আছে, এটা প্রমাণ আর কি, কিন্তু লং একটা জ্যামিতি দিয়ে বলেছে এটার পরিমাণ কত। এবার খেয়াল করো, তাহলে ত্রিভুজ ইসিডিএ এটা কি বর্ণনা করা যায় একটু খেয়াল করো তো। এই ত্রিভুজের কোণ কয়টা? 3টা না? 1টা 2টা 3টা। তাহলে লিখতে পারি কি, কোণ ইসিডি প্লাস কোণ ইডিসি প্লাস কোণ সিইডি ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব অবশ্যই লিখতে পারি, কেন পারি? যদি এটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি যদি এই কাজ করি, কোণ ইসিডি প্লাস কোণ ইডিসি ইকুয়াল টু কি করি, ই কোণটা পাশে দেবো কোণ সিইডি, এটি অবশ্যই করতে পারি। কারণ কেন করতে পারি? সিইডি এটি সমকোণ, তার মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তা 90 ডিগ্রি যদি বিয়োগ করা হয় এখান থেকে, তাহলে কত পাবো আমি? 180 ডিগ্রি, বিয়োগ করলে এখানে পাবো হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা কিন্তু একটা 1 নম্বর সমীকরণ দেয়া যায়, তাই না? আবার বলছে এটা পাশে করি এডি, মানে এই কোণটা যদি কেন্দ্রস্থ কোণ ধরি, তাহলে অবশ্যই এটি চাপ কোণটা এডি, তাহলে এডি চাপের উপর, এডি যখন চাপ তখন এডি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও ডি, এর বৃত্তস্থ কোণ কোনটা? এই যে বৃত্তস্থ কোণ কোনটা? এটা এ বি ডি, বা এটা বলতে পারি, এটাও বলতে পারি, অথবা এটাও বলতে পারি। যেহেতু আমি এই ত্রিভুজ নিয়ে কাজ করছি, তাহলে এটা বলা যুক্তিসঙ্গত হবে না, বলতে হবে কোনটি? ঠিক এটি, এই যে এটা 2 কোণ এ সি ডি করলাম। আবার এই যে বিসি চাপের দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বি ও সি, এর বৃত্তস্থ কোণ কি হবে? এটাও হবে, আবার এটাও হবে। তাহলে কোনটি নেব? যেহেতু আমি ত্রিভুজ সংক্রান্ত কাজ করছি, তাহলে অবশ্যই আমি কি নেব? ইডিসি, তার মানে কি বিডিসি। আবার বিসি চাপ যখন বলবো, কেন্দ্রস্থ কোণ বিওসি ইকুয়াল টু 2 কোণ ইডিসি, তার মানে কি বিডিসি, বিডিসি, এখানে ইডিসি লিখি, বিডিসি লিখতে হবে কারণ চাপ যেহেতু, এটা তো বিডিসি লিখতে হবে, বিডিসি। এর পরের লাইন আমরা লিখতে পারি কি? ইডিসি, এই যে, তাই না? এটা 2 নম্বর সমীকরণ, এটা 2 আগে 1 দিয়েছিলাম, এটা 2 3। এবার এই 2 আর 3 সমীকরণ দুটি যদি যোগ করি, তাহলে হবে কি? কোণ এ ও ডি প্লাস কোণ বি ও সি ইকুয়াল টু, এখানে 2 আছে, 2 কমন নিলাম, 2 কোণ এ সি ডি প্লাস কোণ ইডিসি, এটার পরিমাণ আবার কত? এসিডি আর ইডিসির পরিমাণ কত? সরি, এসিডি, এসিডি মানে আবার কি? ইসিডি লেখা যায় না? এসিডি, এসিডি তার মানে কি? যে কোণ ইসিডি একই কোণ, তাহলে ইসিডি প্লাস কোণ ইডিসি, এটা আমার 1 নম্বর রয়েছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাহলে 90 ইন্টু 2, তাহলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে খেয়াল করো এই একটুখানি জ্যামিতির জন্য কতটুকু কাজ করতে হয়েছে খেয়াল করো। এসিডি এওডি আর বিওসি, এই কোণটা সমষ্টি কত ডিগ্রি হয়েছে? 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুই কোণটা সমষ্টি কত হয়েছে? 180 ডিগ্রি। খুবই টাফ একটা এমসিকিউ। এবার সিলেট বোর্ড 20 গেল। সিলেট বোর্ড 20 পার হওয়ার পরে যে এমসিকিউটি আসবে সেটি দেখে নিই। রাজশাহী বোর্ড 20, রাজশাহী বোর্ড 20 সালে এমসিকিউটি পড়েছে, তাই না?
তো খেয়াল করো এখানে বলছে দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তার মানে এটা একটা বৃত্ত আর এর ভিতরেও কিন্তু একটা অবশ্যই কি হবে বৃত্ত হবে। আমার আকারটা অবশ্য তেমন হলো না, যা হোক এদের একটির ব্যাস 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। বলছে কি একটির ব্যাস 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাহলে একটির ব্যাস 10 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ যদি 4 সেন্টিমিটার হয় তাহলে এর ব্যাস অবশ্যই কত 8 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তটা হচ্ছে বড় আর এই বৃত্তটা হচ্ছে ছোট, এবং এই বড় বৃত্তটির ভিতরে আর একটা ছোট বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, অন্তঃস্পর্শের কারণে ভিতরের দিকটা স্পর্শ করেছে। এরকম যদি হয় তাহলে কি হবে একটুখানি খেয়াল করো, আমি আবারও চিত্রটা একটু ভালো করে আঁকানোর চেষ্টা করি। এই যে তাহলে এর ব্যাস হচ্ছে কত 10, আর এর ভিতরেরটার ব্যাসার্ধ বলেছে 4, আর এর ব্যাসার্ধ অবশ্যই তাহলে কত সেটা 5, তাই না? তাহলে এটা যদি 4 হয় তাহলে এখান থেকে অবশ্যই, আর এটা আছে কত 5, তাহলে বলেছে এই দুই কেন্দ্রের, এই কেন্দ্র আর এই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত, তাই তো? এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? আমার চিত্রটা মানে হাতে কলম তো একটু ডিস্টেন্স হয়ে গেছে, তো খেয়াল করবা অন্তঃস্পর্শ যদি বলে তাহলে অল টাইম হবে আছে অন্তর, মানে কি করতে হবে মাইনাস। আর যদি বহি স্পর্শের কথা বলে, বহি স্পর্শের কথা বলে তাহলে প্লাস অন্তর। এরা হচ্ছে কি অন্তঃস্পর্শ, অন্তঃস্পর্শ বলে অন্তর করতে হবে, বহিঃস্পর্শ করতে বললে প্লাস করতে হবে। কেন অন্তর করতে হবে? কারণ দেখো এটা আছে 5, এটা আছে কত 4, এটা আর একটু সরে আসবে, যা হলো আর কি 4। তাহলে এদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? একটা বৃত্তের ব্যাস হচ্ছে কত 10, তার মানে অর্ধেক করলে হবে কত 5। আর একটা বৃত্তের ব্যাস হচ্ছে কত 8, অর্ধেক করলে হবে কত 4। তাহলে এই যে কোনটুকু বাকি থাকছে 1, তাই না? এটা কিন্তু ইনিশিয়াল লাইন মনে করা আছে। তাহলে কি 5 থেকে 4 বিয়োগ করে কত পাবো এখান থেকে আমি এইটুকু পাবো 1। এবার যদি বলে বহিঃস্পর্শ, তাহলে বহিঃস্পর্শটা কেমন হয়? মনে করো এই একটা বৃত্ত আর একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 10 আর এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এই কেন্দ্র আর এই কেন্দ্র, এই দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এই ব্যাসার্ধ 10, এই 3, তাহলে যোগ করলে কত হবে 13। তাহলে এদের দুই কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আছে কত 13, কারণ যোগ করেছে, কিন্তু এটা একই লাইনে, এজন্য এটা কি করতে হবে বিয়োগ করতে হবে। তো অন্তঃস্পর্শ করলে তোমরা মাইনাস করবে আর বহিঃস্পর্শ বললে তোমরা প্লাস করবে। এবার চলো কি বলছে দেখি এর পরের কোশ্চেনটি কি। এর পরের কোশ্চেনটি বলছে কুমিল্লা বোর্ড 20 বৃত্তস্থ সামান্তরিক একটি কি। কুমিল্লা বোর্ড 20 এখানে বলেছে বৃত্তস্থ সামান্তরিক একটি কি। বৃত্তের ভিতরে কখনোই সমকোণ ছাড়া অন্য কোনো ভাবে মানে আয়তের জন্য সমকোণ হয়, সামান্তরিক কোণ তো সমকোণ না, কিন্তু এই বৃত্তের ভিতরে কখনোই একটি সামান্তরিক আঁকা সম্ভব না। যদি আমি এইভাবে এরকম আঁকাই, আটা এরকম আঁকাই দিয়ে এখন যদি বলি যে এটা তির্যক ভাবে হবে, তাহলে তো বৃত্তের বাইরে চলে গেল। এটা তির্যক ভাবে হবে তাহলে কি বৃত্তের বাইরে চলে গেল, মানে এটা সামান্তরিক, কিন্তু তাহলে কি সামান্তরিক হবে? হবে না, কারণ এটা এরকম হবে আর এটা এরকম হবে। তাহলে অবশ্যই কি হবে, এদের বলা হয় বৃত্তস্থ সামান্তরিক একটি কি নয়, সামান্তরিক নয়, এটা একটি কি হবে আয়ত। ঠিক একই হবে বৃত্তের ভিতরে কিন্তু রম্বস অঙ্কন করা যায় না, বৃত্তের ভিতরে কি অঙ্কন করতে হয় বর্গ অঙ্কন করা যায়, কিন্তু রম্বস অঙ্কন করা যায় না। এবার সিলেট বোর্ড 20 সালে আরো একটি প্রশ্ন এখানে দেখছি আমি, সিলেট বোর্ড 20 সালে এখানে যে প্রশ্নটি আসছে চিত্র দিয়ে আসছে, চিত্রটা একটু আঁকাই, এই যে তাই না, চিত্রটি একটু আঁকাই আমরা।
চিত্রটি একটু আঁকাই। এটা আছে ও, এটা আছে 88 ডিগ্রি, পি এস কিউ, এটা হচ্ছে আর। এখানে বলেছে পি আর কিউ এটির পরিমাণ কত ডিগ্রি, পি আর কিউ এটির পরিমাণ কত ডিগ্রি, মানে এই কোণের পরিমাণটা কত ডিগ্রি দেখতে হবে। তোমরা 20 নম্বর উপপাদ্য করেছো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ অথবা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এটা অবশ্যই কি কেন্দ্রস্থ কোণ। তুমি একটু খেয়াল রাখতে হবে, বৃত্তস্থ কোণ ঠিক যেদিকে হয় কেন্দ্রস্থ কোণ ঠিক কিন্তু সেই দিকেই থাকে, মানে তার উপরের দিকে। যেমন এটা যদি বৃত্তস্থ কোণ ধরি, তাহলে এই বৃত্তস্থ কোণের কেন্দ্রস্থ কোণ কিন্তু অবশ্যই কোনটি হবে, এইটি হবে। এটাকে যদি বৃত্তস্থ কোণ ধরি তাহলে এর কেন্দ্রস্থ কোণ অবশ্যই কোনটি হবে, এইটি হবে। কিন্তু এখানে চেয়েছে এইটা বৃত্তস্থ কোণ, তো এই বৃত্তস্থ কোণ হচ্ছে কি বৃত্তস্থ কোণ পি আর কিউ, আর এর কেন্দ্রস্থ কোণ কোনটা, পি ও কিউ এর অর্ধেক। তাহলে এটাও কিন্তু পিও কিউ, এটাও কিন্তু পিও কিউ, তাহলে কোন পিও কিউ কে নির্দেশ করছে এটি কিন্তু তোমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে এই পিও কিউ কে নির্দেশ করছে, তাহলে এই বৃত্তের কেন্দ্রে আমরা জানি বৃত্তের কেন্দ্রে যে মোট উৎপন্ন হয় ডিগ্রি সেটা কত ডিগ্রি, কোন উৎপন্ন হয় সেটা কত ডিগ্রি, 360 ডিগ্রি। অলরেডি কত আছে 88 মানে 88 ডিগ্রি আছে। তাহলে 360 থেকে যদি আমি 88 বিয়োগ করি তাহলে পাবো কত, তাই না, 172 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে এই যে 172 ডিগ্রি হচ্ছে ঠিক এই কোণের মাপটা। তাহলে এর অর্ধেক কত হবে, আর, তাই না। এখানে ভুল হয়ে গেছে, 272 হবে, তাই না, বলে এরকম কম আসছে কেন এত, এই যে 272 ডিগ্রি। তাহলে এর অর্ধেক কত হবে, অবশ্যই 136 ডিগ্রি। তাহলে এই যে পি আর কিউ এর মান কত ডিগ্রি, 136 ডিগ্রি। এটা কিন্তু আগে তো খেয়াল করবে যে বৃত্তস্থ কোণের কথা বলছে কোনটি, আর ঠিক কেন্দ্রস্থ কোণ হবে কোনটি। আমি আবারও বলছি বৃত্তস্থ কোণ ঠিক যে অ্যাঙ্গেলে হবে যে দিক থেকে, কেন্দ্রস্থ কোণ ঠিক কিন্তু সেই দিকেই হবে। বৃত্তস্থ কোণ যদি এটা হতো তাহলে এর কেন্দ্রস্থ কোণ অবশ্যই এটি হবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই জায়গায় কিন্তু বাচ্চারা অধিকাংশ জায়গায় কি, অধিকাংশ স্টুডেন্ট কি করে, ভুল করে। এবার যে কোশ্চেনটি আছে এখানকার চিত্র দিনাজপুর বোর্ড 20 সালে পড়েছে। দিনাজপুর বোর্ড 20 সালে পড়েছে, সবই তো 20 সাল করছি, 20 সালের সলিউশনটাই করছি এখন আমরা। দিনাজপুর বোর্ড 20 D20, এখানে একটি চিত্র আছে, খেয়াল করো চিত্রটি তোমরা। এখানে বৃত্ত অন্তর্লিখিত একটা চতুর্ভুজ আছে, আর এখান থেকে একটা অ্যাঙ্গেল আছে কেন্দ্র ও, এস আর কিউ পি, ঠিক যেটা যেভাবে লেখা আছে আমি কিন্তু সেভাবে লিখছি। এখান থেকে এই কোণটার মান দেওয়া আছে 34 ডিগ্রি, আর এই কোণটির মান দেওয়া আছে এই যে ডিগ্রি। এখানে বলছে কোণ এস টি কিউ ইকুয়াল টু, কোণ এস টি পি ইকুয়াল টু কত। এটা কিন্তু এমনি বেসিক আলোচনা থেকেই বের করা যায়, তাই না, বেসিক আলোচনা থেকেই কিন্তু বের করা যায়। কিভাবে, খেয়াল করো, এটা যেহেতু বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাই না, এটি অবশ্যই বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এর বিপরীত কোণদ্বয়ের সমষ্টি অবশ্যই কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। অবশ্যই কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। তাহলে এটা যদি 76 ডিগ্রি হয় তাহলে এইটা অবশ্যই কত ডিগ্রি, 104 ডিগ্রি। এবার এটা অবশ্যই সরলরেখা, তাহলে এই পুরোটা হবে 180 ডিগ্রি। তাহলে এটুকু যদি 160 ডিগ্রি হয় তাহলে এখান থেকে এইটুকু কত, অবশ্যই 76 ডিগ্রি, তাই না। আমার চেয়েছে কোনটা, এইটা, এই কোণের পরিমাণটা চেয়েছে। তো এখানে এস টি কিউ এস টি পি একটি ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি। এখান থেকে এই দুটা কোণের সমষ্টি কি করতে হবে, এখান থেকে এই দুইটা কোণের সমষ্টি মাইনাস করতে হবে, তাই না। তাহলে বেশ যোগ করলে কত হচ্ছে, 104, এই সরি যোগ ভুলে গেল,
110, তাই না? তাহলে বিয়োগ করলে পাবো হচ্ছে কত? 70 ডিগ্রি। ভুল করলাম নাকি? যোগ করা কি ভুলেই গেল? 6 থেকে 1, হ্যাঁ ঠিক আছে। তো 34 নাকি? ভালো করে দেখি তো। ঠিক আছে। তো তাহলে এটা অবশ্যই কি 70 ডিগ্রি হবে, অবশ্যই 70 ডিগ্রি। তাহলে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার পরিমাপ কত হবে? 70 ডিগ্রি। এই যে মানে একটু মাথা খাটালে কিন্তু জ্যামিতি, মানে জ্যামিতি যে কত সহজ, যারা একটু বুঝবে না মানে আসলে তারা জ্যামিতির মর্মই জানবে না। এই জন্য মাথা খাটিয়ে যদি একটুখানি ঘুরিয়ে পেয়েছি হালকা একটু করে জ্যামিতি অঙ্কন করা যায় বা জ্যামিতি বোঝা যায়, তাহলে দেখবে এর ভিতরে অনেক অনেক মজা লুকিয়ে আছে। তো খেয়াল করো, দিনাজপুর বোর্ড দেখলাম। এবার পরবর্তী যে বোর্ড আছে সেটি দেখি। এবার বলেছে কি, দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কোনটি হবে? দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কোনটি হবে? এর মধ্যে অপশনে কিন্তু সংখ্যা দেয়নি, বলেছে কি ক্ষুদ্রতার ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ, বৃহত্তর বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধদ্বয়ের অন্তর, ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। আমি একটু আগেই বলেছিলাম অন্তঃস্পর্শ করলে কি হবে? ব্যাসার্ধদ্বয়ের অন্তর, আর বহিঃস্পর্শ করলে হবে ব্যাসার্ধদ্বয়ের সমষ্টি। সো এটা দেখানোর দরকার নেই। এবার যে প্রশ্নটি বলছে দিনাজপুর বোর্ড 20 সালে বলছে স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? স্থূলকোণী ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থিত? এইটা একটু তোমরা খেয়াল করো। এখানে কিন্তু পরিকেন্দ্র কাকে বলে মনে আছে তোমাদের? পরিকেন্দ্র কাকে বলে এটি কিন্তু তোমার জানতে হবে। এই পরিকেন্দ্রের কথা কি তোমাদের মনে আছে? এই পরিকেন্দ্রের কথা কি তোমাদের মনে আছে? এখানে বলা হয়েছিল একটি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেটিকে বলা হবে ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে খেয়াল করো তো, এইখানে একটা ত্রিভুজ নিলাম, এইখানে একটা ত্রিভুজ নিলাম, এইখানে একটা ত্রিভুজ নিলাম। তাহলে এই তিনটা ত্রিভুজ তিন রকমের কোণ ভেদে, একটি সমকোণী ত্রিভুজ, একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, একটি স্থূলকোণী ত্রিভুজ। এই তিনটা ত্রিভুজের পরিকেন্দ্র কোন জায়গায় অবস্থান করছে এটি আমাদের নির্ণয় করতে হবে। তাহলে যদি এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডক করি, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা কি আঁকা শিখেছিলাম? তাহলে ঠিক এরকম হবে, এরকম হবে, আর এটা এরকম হবে। তাহলে এই যে এই দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হবে সেটাই তো পরিকেন্দ্র। তাহলে এই পরিকেন্দ্রটি ঠিক দেখো ত্রিভুজের বাইরে অবস্থান করছে, তাই না? এবং এটা যোগ করতে হয়, বৃত্ত আঁকাতে গেলে কি করতে হয়? এটা কিন্তু যোগ করতে হয়, এখান থেকে যোগ করতে হয়। এটা যদি আমি এই বাহুটাকে আর এই বাহুটাকে লম্ব সমদ্বিখণ্ডিত করি, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে যে বিন্দুতে মিলিত হয়েছে সেটা অবশ্যই ত্রিভুজের ভিতরে। আর এর ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে এমন হবে, এই যে আমি কিন্তু জ্যামিতি বক্স দিয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট একটু বোঝাচ্ছি তোমাদের কি হবে। তো পরিকেন্দ্র কাকে বলে আগেই বললাম, যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে বলা হয় ওই ত্রিভুজের পরিকেন্দ্র। তাহলে স্থূলকোণের ক্ষেত্রে ছেদ করেছে ত্রিভুজের বাইরে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছেদ করেছে ত্রিভুজের ভিতরে, আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ছেদ করেছে ঠিক অতিভুজের উপরে। হাইপারবোলিক লাইন মানে অতিভুজ রেখার ঠিক উপরে একটা বিন্দুতে এটি ছেদ করেছে, তাই না? এরকম জানলে খুবই সহজ, জানা যায় এরকম করে এমসিকিউ ধরে ধরে যদি জানা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর কি। এরকম করে পড়বে তোমরা, দেখবে তোমাদেরও ভালো লাগবে। এবার নেক্সট যে প্রশ্নটি এখন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটা চিত্র আছে এখানে, চিত্র সেটি পড়েছে হচ্ছে ঢাকা বোর্ড 20 সালে পড়েছে। এটা হচ্ছে ঢাকা বোর্ড 20 সালের এমসিকিউ। এখানে একটা বৃত্ত আছে, বৃত্ত থেকে এখানে কি আছে?
স্পর্শক কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে স্পর্শক বৃত্তগামী মানে স্পর্শক কি হয়, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হয়, লম্ব হয়, তাই না? এটা দেখতে যেন কেমন একটা হচ্ছে, ঘুরিয়ে দিয়ে, এটা হচ্ছে কেন্দ্র ও। আর এখানে বলছে পি এ বি, আর এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলটির পরিমাণ হচ্ছে কত, 55 ডিগ্রি। এখানে চেয়েছে দুটি স্পর্শক, তাহলে কোণ এ ও বি এর মান কত, কোণ এ ও বি এর মান কত। এটা কিন্তু খুবই ইজি একটা জ্যামিতি। কেন বলছি, আমরা জানি বৃত্তের স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, স্পর্শক স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর কি হবে, লম্ব। এখানেও কি হবে, লম্ব। তাহলে এই লম্ব মানে 90 ডিগ্রি, তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে 90 90 হবে আসছে কত, 180, আর এটা কত, 55। তাহলে আমাদের মোট পরিমাণ কত হওয়া লাগে, 360, কারণ একটি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 360 ডিগ্রি। তাহলে এই দুটো মিলে যদি 180 হয়, তাহলে এই দুটো মিলেও কত হবে, 180। তার মানে অবশ্যই এখানে বোঝা যাচ্ছে এটি পরিমাণ কত হবে, কত হবে, 125। এই অ্যাঙ্গেলটির পরিমাণ এখানে কত কত পাচ্ছি আমরা, এই অ্যাঙ্গেলটির পরিমাণ এখানে বের করে দেখলাম যে কত, 125 ডিগ্রি। এবার চলো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন বলছে যশোর বোর্ড 20 সালে পড়েছে, কোন বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়। একটি বর্গে অন্তর্বৃত্ত আঁকতে কয়টি ধাপ অনুসরণ করতে হয়। চলো দেখি নিই, একটি বর্গের অন্তর্বৃত্ত আঁকতে গেলে কয়টা ধাপ অনুসরণ করতে হয়। যশোর বোর্ড 20 সাল। একটি বর্গের অন্তর্বৃত্ত, তাহলে বর্গটা ঠিক এরকম, তাই না? এটা কিন্তু ধাপ বলা যাবে না। এই বর্গের কর্ণদ্বয় যোগ করলাম, স্টেপ 1 পার করলাম, এই বর্গের কর্ণদ্বয় যোগ করলাম। কর্ণদ্বয়ের ছেদ বিন্দুকে আমরা কেন্দ্রবিন্দু ধরব। ও থেকে যে কোনো বাহুর উপরে, এখানে আমরা এই বাহুটা নেই, যে কোনো বাহুর উপরে কি করব, ওই যে লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো, এরকম করে লম্ব সমদ্বিখণ্ডক আঁকাবো। তাহলে স্টেপ 2 পার হলাম। এবার কি করতে হবে, এই যেহেতু এর ভিতরেই বৃত্ত হবে, তাহলে এটা অবশ্যই তার কি, ব্যাসার্ধ। তাহলে এটা ওকে কেন্দ্র করে এটুকু ব্যাসার্ধ করে নিয়ে যদি আমরা এরকম করে কি আঁকাই, এরকম করে বৃত্ত আঁকাই দেই, তাহলে এটি হবে একটি বর্গের অন্তর্বৃত্ত। তাহলে স্টেপ কয়টা পার হলাম, 3টা। তাহলে কি দেখলে, একটি বর্গের অভ্যন্তরের, তার মানে একটি বর্গের অন্তর্বৃত্ত আঁকতে গেলে 3টা স্টেপ অনুসরণ করতে হয়। এবার যদি বর্গের বহির্বৃত্ত আঁকতাম, একটু এখানে বলে দিই, বর্গের বহির্বৃত্ত আঁকতে গেলে কিন্তু জাস্ট এই কর্ণ দুটাকে যোগ করব, যোগ করার ছেদ বিন্দু পাবো, তাহলে স্টেপ 1টা। এবার ঠিক এইটার সমান ব্যাসার্ধ নিয়ে যদি এখান থেকে এরকম বৃত্ত আঁকানো হয়, তাহলে স্টেপ 2টা। তাহলে খেয়াল করো, একটি বর্গের অন্তর্বৃত্ত আঁকতে গেলে ধাপ অনুসরণ করতে হয় 3টা, আর বহির্বৃত্ত আঁকতে গেলে ধাপ অনুসরণ করতে হয় 2টা। নেক্সট কোশ্চেনে চলে যাই, চলো। দুইটি বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। বরিশাল বোর্ড 20 সালে পড়েছে, বরিশাল বোর্ড 20 সালে পড়েছে, দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়, বলো তো। বলতো দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি সাধারণ স্পর্শক আঁকা যায়। একটা বৃত্ত আর একটা বৃত্ত, এই বৃত্তের স্পর্শ করে যাচ্ছে একটি রেখা, এর স্পর্শ করে যাচ্ছে একটি রেখা, তাহলে একভাবে আঁকানো যায়। একটা বৃত্ত একটা বৃত্ত, তাহলে এর এই পাশ থেকে টাচ করছে, ওর ওই পাশে টাচ করছে, তাহলে এভাবে আঁকানো যায়। দুটি বৃত্ত অন্তঃস্পর্শ করেছে, সেই স্পর্শ বিন্দুতেও একটি স্পর্শক আঁকানো যায়। আর একটা হচ্ছে দুইটা বৃত্ত এরকম বহিঃস্পর্শ করেছে যে বিন্দুতে, সেই বিন্দুতেও স্পর্শক
আঁকা মানে অঙ্কন করা যায়। এটা আছে 1 নম্বর উপায়, 2 নম্বর, 3, 4। তার মানে দুইটা বৃত্তে 4টি স্পর্শক অঙ্কন করা যায়। আচ্ছা, এখানে ময়মনসিংহ বোর্ড 20 সালে যে প্রশ্নটি পড়েছে সেটি হচ্ছে চিত্র দিয়ে পড়েছে, চিত্রটা আঁকাতে হবে, চিত্রটি আঁকিয়ে ফেলি। চিত্রটি আঁকিয়ে ফেলি। যে চিত্রটি পড়েছে সেটি হচ্ছে এই এরকম ঠিক চিত্রটি আমি হাত দিয়ে আঁকাই। পি এ বি, দেন এ বি যোগ করেছে কেন্দ্র, ও থেকে আসছে আবার এই যে, তাহলে পি এ বি 30 ডিগ্রি, পি এ বি মানে এখানে যে অ্যাঙ্গেলটির কথা বলা হয়েছে এটা 30 ডিগ্রি, আর বের করতে হবে কোণ এ ও বি ইকুয়াল টু হট, ঠিক এই কোণটি। তো খেয়াল করো একেবারে কিন্তু সোজা, যেহেতু স্পর্শক তাহলে এটা পুরোটা হবে 90 ডিগ্রিতে, এটা যদি 30 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 60 120, তাহলে বাকি আছে কত ডিগ্রি? 60 ডিগ্রি। কেননা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। খুবই সহজ। এবার বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নোত্তর, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নোত্তর। এখানে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আমি লিখব, যেটি পড়েছে কুমিল্লা বোর্ড 20 সালে। কুমিল্লা বোর্ড 20 সালে কিন্তু এই প্রশ্নটি পড়েছে, কুমিল্লা 20। চিত্রটি আমি আঁকাই। এখানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, কেন্দ্র ও থেকে আবার এটি ঠিক স্পর্শক, এটি হচ্ছে এক্স, এটাকে এবার পি লিখেছে, এটা ডি মানে এ বি সি ডি, এটা লিখেছে 2x। এরকম এরকম ধরনের ঠিক ডিপি আছে এর স্পর্শক, তাই না? তাহলে এখানে 1 নম্বরে বলেছে যে বি এ ডি অধিচাপ, 2 নম্বরে বলেছে বি এ ডি ইকুয়াল টু 80 ডিগ্রি, 3 নম্বরে বলেছে ওপিডি 30 ডিগ্রি, কোণ ওপিডি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই তিনটার ভিতরে কোনটি সঠিক বা কোন দুইটি সঠিক বা কোন তিনটি সঠিক বা সব কয়টি সঠিক কি না, এটা এখন বের করতে হবে। তো প্রথমে আছে বিএডি অধিচাপ। তো খেয়াল করো বিএডি, এটা যেহেতু ব্যাসার্ধ আর ঠিক এই বরাবর এটাকে বৃত্ত কি দুইটা অংশে ভাগ করেছে, অবশ্যই এই চাপ বিএডি চাপ মানে চাপ চাপ দুই ধরনের, উপচাপ আর অধিচাপ। তাহলে খেয়াল করো তো এখানে যদি এই অ্যাঙ্গেলটা যোগ করা হয় তাহলে অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে এই কোণটি বড় আর এই কোণটি ছোট। যেহেতু এই কোণটি বড় তো এটা দিয়ে যে চাপ অঙ্কিত হয়েছে, তাই না? এই যে এটা অধিচাপ, তাহলে অধিচাপে যে কোণ হয়েছে মানে কোণটি আর কি বড় হচ্ছে সেটি অবশ্যই কি এটি অধিচাপ। তাহলে 1 নম্বরটি সঠিক, তাই না? এটা কিন্তু অধিচাপ উপচাপ, যেটি বড় দেখে মনে হয় বড় তার অধিচাপ, ছোট বলে উপচাপ, বাস এটুকুই। এবার 2 নম্বরে বলেছে কি যে বিএডি ইকুয়াল টু 80 ডিগ্রি, তাহলে বিএডি এটা 80 ডিগ্রি কিনা সেটা একটু আমাদের যাচাই করতে হবে। বিএডি আমি কিনা নির্ণয় করতে পারবো? ভাবো তো নির্ণয় করতে পারবো কিনা। এটা যেহেতু বৃত্তস্থ চাপ, তাই না? তাহলে বৃত্তস্থ চাপ নির্ণয় করতে গেলে অবশ্যই আমার কেন্দ্রস্থ কোণ কি দিয়ে দেওয়া লাগবে, না লাগবে না? অবশ্যই কিন্তু কেন্দ্রস্থ কোণ দিয়ে দেওয়া লাগবে। কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এই দুইটা কোণ যদি আমি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমি ওখান থেকে কি বিএডি এই কোণটি কি নির্ণয় করতে পারবো। যেহেতু আমি বৃত্তস্থ কোণ বা কেন্দ্রস্থ কোণ নির্ণয় করতে পারছি না, সেহেতু এখানে এই কোণটা আসলে পরিমাপ করার কোনো যোগ্যতাই নেই, মানে এই কোণটি
অপরিমাপযোগ্য, মানে পরিমাপযোগ্য নয়। তাহলে বুঝতেই পারছো 1 নম্বর সঠিক, 2 নম্বরটা এখানে কি হবে, সঠিক নয়, মানে ভুল। 3 নম্বরটা দেখি ওপিডি ইকুয়াল টু 30 ডিগ্রি। ওপিডি, আচ্ছা ওপিডি মানে এই কোণটা। আবার এখানে একটুখানি খেয়াল করো তো, নিচে লিখি ত্রিভুজ ওপিডি এর 3টি কোণ কি, কোণ ওপিডি প্লাস কোণ পিওডি প্লাস কোণ ওডিপি ইকুয়াল টু 3টি কোণের সমষ্টি কত ডিগ্রি, 3টি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো এই 3টা কোণের ভিতরে মান দেওয়া আছে কার কার, ওপিডির মান দেওয়া আছে x, পিওডির মান দেওয়া আছে 2x, আর ওডিপি কোণ ওডিপি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে কোণ ওডিপি ইকুয়াল টু কি হবে, ও এটা অবশ্যই এখানে কি সমকোণের কথা বলছে, ও এটা বলুক আর না বলুক পিডি তো অবশ্যই লম্ব এটা, তাহলে এই কোণের পরিমাণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 3x ইকুয়াল টু কত, 90 বিয়োগ করলে 90 ডিগ্রি হবে, তাহলে এখানে x এর মান কত ডিগ্রি, 3 ডিগ্রি। তাহলে যে ওপিডি 3 ডিগ্রি এটি সঠিক, এটি সঠিক। এবার আছে অভিন্ন তত্ত্ব ভিত্তিক প্রশ্নোত্তর, অভিন্ন তত্ত্ব ভিত্তিক প্রশ্নোত্তর। এখানে ময়মনসিংহ বোর্ড 20 সালে এটি পড়েছে, ময়মনসিংহ বোর্ড 20 সালে এটি পড়েছে। দেখি চিত্রটি আঁকাই, প্রথমে তো বৃত্ত আঁকাতেই হবে, এখানে যে চিত্রটা দিয়েছে ঠিক আমি সেটি আঁকাচ্ছি। এটি কেন্দ্র দিয়ে গেছে, কেন্দ্র আছে এখানে ও, তাহলে এ বি সি, আর কেন্দ্র থেকে লম্ব আছে ডি, তাহলে এখান থেকে ও এ যোগ করতে হবে, তাই না। এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি যা ডি হাস এর মধ্যবিন্দু, এটি ওরা উল্লেখ করে দিয়েছে। ও এ সমান 5 সেন্টিমিটার, ও এ সমান 5, ও ডি সমান 4, তাহলে এ বি কত, ও 4 5 3, এটি যদি 3 হয় এটি অবশ্যই 3, তার 3 আর 3 যোগ করলে কত হয় 6, তাহলে 6 হচ্ছে আমাদের অঙ্ক। দেখেছো একটু কিন্তু ম্যাজিক জানলেই অঙ্ক, এই মানে এতটা ডিটেলস কিন্তু সলভ করার কোনো প্রয়োজনই আমি মনে করি না, কারণ এটা সমকোণী ত্রিভুজ। তাহলে 4 5, এটা অবশ্যই 3, যেহেতু আমার মুখস্থ আছে 3 4 5, আর যদি মুখস্থ নাও করি আমি কি ভূমি বের করতে পারবো না, এটা যদি লম্ব হয় অতিভুজ, সমকোণ হয় অতিভুজ লম্ব, তাহলে ভূমি বের করতে পারবো না। অবশ্যই পিথাগোরাস, সেই মহান ব্যক্তি পিথাগোরাস, তার সূত্র অনুসরণ করে কিন্তু আমরা এগুলো বের করে থাকি। ঠিক একই মানে চিত্রের প্রশ্ন আছে ও এ বি, ও এ বি এটা কত ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি। তাহলে এটা মুছে দিই, আগেরটা মুছে দিই, এটা চিন্তা করি, আগেরটা তো হয়ে গেল, এটা চিন্তা করি। ও এ বি 50 ডিগ্রি হলে এ ও বি কত ডিগ্রি, এ ও বি এইটুকু কত ডিগ্রি। তো খেয়াল করো এটা 90, মানে সমকোণ অবশ্যই 90, 90 আর 30 কত 120, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180, তাহলে এটি অবশ্যই কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাই না। যেহেতু লম্ব তাহলে এটা কি অবশ্যই কি সমান 2টা ভাগে ভাগ করেছে, তাহলে এটা আছে কি, এটাও কত ডিগ্রি হবে 90 ডিগ্রি, তাই না, এটাও 90 ডিগ্রি হবে। আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয়, ঠিক আঁকালাম তো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে মূল ত্রিভুজ এ ও বি, এটা চিন্তা করি তো, এ ও বি এ কি লেখা যায়, ও এ বি প্লাস এ বি ও প্লাস এ ও বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তা ও এ বি 3 ডিগ্রি পেয়েছি, এ বি ও এটা যে কত ডিগ্রি, বা ও বি এ ওহো, যেহেতু এটি ব্যাসার্ধ তাই না, যেহেতু এটি ব্যাসার্ধ, এটুকু ব্যাসার্ধ, এটুকু ব্যাসার্ধ, তাহলে এই দুইটা যেহেতু সমান, তাহলে এটি সমদ্বিবাহু ত্রিভুজ, আর সমদ্বিবাহু ত্রিভুজ ভূমির সাথে সমান সমান কোণ
উৎপন্ন করে। ওহ সরি, এটা তো এখানে 50 ডিগ্রি বলেছে, আমারই তো ভুল হয়ে গেল। এটি 50 ডিগ্রি, তাহলে আমি আগের থেকে আবার ফিরে যাই। এটি 50 ডিগ্রি, যদি 50 ডিগ্রি হয় তাহলে এটি তো ভুল হয়ে গেল। তাহলে 140, এটা হবে 40 ডিগ্রি। ও শিট, এটা 40 ডিগ্রি। তাহলে আমার এত ভাবার কোনো বিষয় নেই, কারণ এবার দেখো এটা 40 ডিগ্রি হয়, এটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে ভবিষ্যতে অবশ্যই সমান সমান কোণ উৎপন্ন করবে। তাহলে এটা 40 ডিগ্রি হয়, এটাও কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে আমার বলেছে কি কোণ এ ও বি ইকুয়াল টু হট, তাহলে এই 40 এই 40 কত হবে? 80 ডিগ্রি। একদম সিম্পল হিসাব, একটু ভুল লেখার কারণে এতটা ভাবতে হলো। আচ্ছা, এবার যে ট্রিকটি সলভ করতে হবে সেটি হচ্ছে, এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে, এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে। চিত্রটি ঠিক এরকম। এ বি সি ডি, এইটুকু আছে 35 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি। এখানে কেন্দ্র এম এর কথা বলছে, বলছে কোণ বি এম সি ইকুয়াল টু কত ডিগ্রি। বি এম সি, এই কোণটি কত ডিগ্রি এটা আমার ভাবতে হবে। বি এম সি এটা ইকুয়াল টু হট, তাহলে কত ডিগ্রি ভাবতে হবে। এখানে বলেছে এম বৃত্তের কেন্দ্র, এডি সমান 10, এডি কই, এডি এডি সমান 10, এডি হচ্ছে 10। তাহলে এডি যদি 10 হয় আর এটা যদি কেন্দ্র, তাহলে এখান থেকে এইটুকু হবে কত? 5, এখান থেকে এইটুকু আবার 5। আমি জাস্ট লিখে নিচ্ছি ওই চিত্র অনুযায়ী। এবার আর কি কি বলে দেখে নেই। বিএমসি, হ্যাঁ, এবার খেয়াল করো, এখানে কিন্তু এরকম বলা যায় এএম সমান সিএম, এএম সমান সিএম। যদি আমার চিত্রটা এরকম হয়েছে, কিন্তু যেহেতু কেন্দ্র, তাহলে এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, তাহলে এই দুই ব্যাসার্ধ এই এর ত্রিভুজ হয়, তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তো এটা যদি 30 ডিগ্রি হয়, এটি অবশ্যই কত ডিগ্রি? 30 ডিগ্রি। এটা অবশ্যই 30 ডিগ্রি। এবার বিএসি, বিএসি এই করে, তাহলে কি হবে? বিএসি 30 আর 35 কত? 65। তাহলে এটা অবশ্যই কি, যে চাপ যদি বিডিসি কল্পনা করি, একই চাপের মধ্যে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ যদি 65 ডিগ্রি হয়, তাহলে কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি হবে? এই 65কে যদি 2 দিয়ে গুণ করা হয়, তাহলেই বিএমসি পেয়ে যাব। ব্যাস, তাহলে বিএমসি এর পরিমাণ পেয়ে গেলাম কত? 130 ডিগ্রি। এখানে কিন্তু চাপ কোন দিকে হবে তা বলে দেয়নি। যদি এইদিকে অ্যাঙ্গেল দেখিয়ে দিত, তাহলে কিন্তু আর একটা ঝামেলা বেঁধে যেত। এইদিকে যদি অ্যাঙ্গেল, মানে এই দিকটাই তো হবে, ঠিক আছে, কিন্তু যদি চাপটা এই অ্যাঙ্গেলটা যদি এই দিকটা নির্দেশ করতো, তাহলে কিন্তু আবার ঝামেলা বেঁধে যেত। তখন 360 থেকে এটা বিয়োগ করতে হতো, করে তাকে আবার 2 দিয়ে ভাগ করতে হতো। যাই হোক, পরে বলছে বৃত্তের ক্ষেত্রফল। তখন এই বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল আমরা সবাই জানি কি? পাই আর স্কোয়ার। পায়ের মান 3.1416, এটুকু আছে 10, তাহলে অবশ্যই কি হবে? 10ই তো হবে। পাই আর স্কোয়ার, 10 স্কোয়ার। তাহলে এটা ক্যালকুলেট করলে হবে 100, তারপরে 314.16, এটা হবে এই বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কত? ও সরি, এটা ভুল হয়ে গেছে। এডি সমান, এই পুরোটা আছে ব্যাস, তাহলে এটা 5 হবে, এটা 5। তাহলে 25, 3, 25, 75, 78 পয়েন্ট সামথিং। এখানে উত্তর আছে 78.54 বর্গ সেন্টিমিটার। লাস্ট যে কোশ্চেনটি আমরা এখন করব, 20 সালের লাস্ট যে কোশ্চেনটি এখন আমি তোমাদেরকে দেখাবো, সেটি হলো, খেয়াল করো, সেটি চিত্রটা আগে আঁকিয়ে নিই। চিত্রটা আঁকালাম, কেন্দ্র ও,
এইটুকু আছে 3x আর এইটুকু আছে 2x প্লাস 60 কিউ আর এস এটি হবে পি ও বৃত্তের কেন্দ্র। এখানে বলছে কিউ আর এস ইকুয়াল টু কত, কোণ কিউ আর এস ইকুয়াল টু কত, এটা বের করতে হবে। এটা কিন্তু একদম সোজা, খেয়াল করো কিউ আর এস যখন বলছে তাহলে আমি আগেই বলেছিলাম যে কথাটি, সেটা কিন্তু এবার আরো বিশেষ করে কাজে লাগছে, যে বাচ্চারা ভুল করতে পারে কোন জায়গায়, ওই যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এটি কিন্তু আগে চিহ্নিত করা লাগবে, তাই না? কিউ আর এস, তাহলে এখানে যেটি বলছে যেহেতু বৃত্তস্থ কোণ একটা দেওয়া আছে, তাহলে এই বৃত্তস্থ কোণের সাথে এই কেন্দ্রস্থ কোণের সম্পর্কটা হিসাব করা নেই। তাহলে কি হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ করলে কার সমান হবে, কেন্দ্রস্থ কোণের সমান হবে। তাহলে কিউ ও এস এর পরিমাণটা দেওয়া আছে কত 6x প্লাস 60 আর এর পরিমাণটা দেওয়া আছে 3x, তার মানে কি হবে x ইকুয়াল টু কত ডিগ্রি হবে 60 ডিগ্রি, x এর পরিমাণটা হবে কত ডিগ্রি 60 ডিগ্রি। তাহলে x যদি 60 ডিগ্রি হয়, সরি হ্যাঁ x এর পরিমাণটা কত ডিগ্রি, অবশ্যই 60 ডিগ্রি। ওহো এখানে 2 গুণ আছে, 2 গুণ হলে তো 6 হবে, মাথায় আমি একটু সমস্যা আছে। তাহলে 6 থেকে 2 4, ও সরি, তাহলে 4x ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে x এর মান কত ডিগ্রি 15 ডিগ্রি। তাহলে x এর মান যে 15 ডিগ্রি হয়, তাহলে এই কোণটির পরিমাণ অবশ্যই কত ডিগ্রি 45, আর এটা কত হবে 15 30 আর 20 60, তাহলে কত হবে 90 ডিগ্রি। তাহলে এটি যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পুরোটাই কত ডিগ্রি হবে, অবশ্যই 270 ডিগ্রি। তার অর্ধেক করলে কত হবে 135 ডিগ্রি। তাহলে যে কিউ আর এস এর পরিমাণ জানতে চেয়েছে, তার পরিমাণটা কত 135 ডিগ্রি। এবার নেক্সট কোশ্চেন, একই কোশ্চেন, এটা জহর বোর্ড 20 সালে পড়েছিল এই অঙ্কটি। এখানে পি এস আর ইকুয়াল টু 90 ডিগ্রি বলে দিয়েছে, পি এস আর মানে এই কোণটা বলে দিয়েছে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে কিউ আর এস আর পি কিউ আর, কিউ আর এস আর পি কিউ আর, ও মানে কিউ আর এস তো অলরেডি আমরা পেয়ে গেছি, কিউ আর এস পেয়ে গেছি কত, কোণ কিউ আর এস ইকুয়াল পেয়ে গেছি 135 ডিগ্রি। আর এখানে আমার লাগবে কি কোণ পি কিউ আর, পি কিউ আর এই কোণটি এখন আমাদের লাগবে। তাহলে যেহেতু খেয়াল করো পি কিউ আর এস এই বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ দেওয়ার সমষ্টি অবশ্যই কি 180 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটি অবশ্যই কত ডিগ্রি 90 ডিগ্রি। এদের সমষ্টি করলে কত হবে না, বরাদ্দ হাতে 225 ডিগ্রি। এই সমাধান। তো এই হচ্ছে এসএসসি 2020 সালের বিভিন্ন বোর্ডের অষ্টম অধ্যায়ের মানে বৃত্ত অষ্টম অধ্যায়ের সম্পূর্ণ সমাধান তোমাদের সামনে আজকে আমি উপস্থাপন করলাম, যে কি এমসিকিউ সমাধান এসএসসি 2020 বিভিন্ন বোর্ডের এমসিকিউ, নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 8। তো আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি কী করবে, তোমরা সাবস্ক্রাইব করবে, অথবা তোমরা যদি কেউ প্রথম হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো হবে এখানেই বিদায় নিলাম, পরবর্তীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।